পুঁথি, নূরমুরাদ সারি খান। পুরনো পুঁথিপত্রের সন্ধানে দেশে দেশে ঘুরে বেড়াবার ভার আমাকে দিয়েছে সাহিত্য ইনস্টিটিউট। কারাকুম মরুভূমির গভীরে ঢুকে শেষ পর্যন্ত একদিন এসে পড়লাম বালির মধ্যে নিচু জায়গায়, কোনো ক্রমে মাথা গোজা একটা পশুপালন গায়ে। আমার আসতে কৌতূহলের সৃষ্টি হলো। সচরাচর যেমন হয়, আমি লোকটাকে কেন এসেছি, কোন জায়গা থেকে এসেছি, কি কারণে এসেছি, সবার জানার আগ্রহ। বললাম তাদের। গায়ের যে যৌথ খামার সভাপতির সঙ্গে ছিলাম, সে বলল, আমি যা চাইছি ঠিক সেরকম বই আছে বুড়ো ভেলমুরাদ আগার কাছে। দুর্বল রত্ন, সবাই প্রশংসা করে। আমি নিজে পাঠ শুনেছি। ভেলমুরাদ আগা বলে সোনার বাক্সে বইটা রাখা উচিত। আর কি কষ্টে না ওটা জোগাড় করেছে, এখানকার সবাই সেটা জানে। কেমন করে বইটা কেনে ভেলমুরাদ আগা। তবে একটা কথা বলি, বুড়ো বইটা নিয়ে পাগল। যাই দিন না কেন হাতছাড়া করবে না। ঠিক কী ধরনের বই সেটা খুলে বলল না সভাপতি। জিজ্ঞেস করে যা বুঝলাম তা হলো এই যে, দুর্লভ রত্নটির প্রতি বৃদ্ধের গভীর আসক্তি। আমার অভিজ্ঞতা থেকে জানি যে মরুভূমির এইসব লোকদের কাছে বই হলো সাংঘাতিক মূল্যবান জিনিস। নিরক্ষর হলেও বই হাতছাড়া করে না এরা কেউ। বলে, আমরা না হয় পড়তে পারি না, কিন্তু আমাদের ছেলে বড় হয়ে পড়বে। ভেলমুরাদ আগার সঙ্গে দেখা করতে গিয়ে বাড়িতে গিয়েই পেয়ে গেলাম তাকে। দীর্ঘাকৃতি সৌম্য বৃদ্ধ, চকচকে চিবুক থেকে খোসা দাড়ি আবক্ষ নেমেছে। বেশ সহৃদয়ভাবে আমার সংবর্ধনা করল বটে, কিন্তু চোখে জিজ্ঞাসার একটা চিহ্ন রয়েই গেল। আমার হাবভাব ও কথা বলা ধরনের উপর নজর রাখার ত্রুটি হলো না। আগুনের আরও কাছে এসে বসো ছোকরা, আমাকে বলল। আমি আগুন থেকে বেশ দূরে ভেল্ট গালিচার উপর বসতে যাচ্ছিলাম। বসার সঙ্গে সঙ্গে প্রশ্নাদি শুরু হয়ে গেল। কোত্থেকে আসা হয়েছে? উত্তর শুনে তার কৌতূহল জাগল। বলল সে কখনো আশখাবাদে যায়নি। কোথায় আমার জন্ম, কোন উপজাতির লোক, বাপ মা কোথায় থাকেন, কি করেন। আমার জন্ম ও জীবনের কথা সংক্ষেপে জানিয়ে বললাম, পুরনো বই অনুসন্ধানে আমাকে একটি গবেষণা প্রতিষ্ঠান পাঠিয়েছে। বেশ বেশ, প্রশংসাসূচকভাবে বৃদ্ধ বলল। সুন্দর দাড়িতে হাত বোলাতে বোলাতে একাগ্রভাবে আমাকে দেখতে লাগলো বৃদ্ধ, যেন মুখ দেখে জানতে চায় আমার মতলব কি। মরুভূমি শিকারের মতো ধারালো চোখ। শেষ পর্যন্ত মনে হলো একটা সিদ্ধান্তে পৌঁছাইছে তিনি। গৃহিণী ব্যস্ত সমস্তভাবে বাড়ির কাজে এদিক ওদিক ঘুরছিল। তার দিকে ফিরে সংক্ষেপে বলল, আমাদের বইটা আনো তো। তাঁবুর ভিতর দিককার এক খুঁটিতে ঝোলানো গালিচার একটা পুরনো থলের কাছে বিনা বাক্যব্যয়ে গিয়ে বৃদ্ধা এক হাতখানি ঢুকিয়ে দিল। সিল্কের রোমালে মোড়া একটা বড় মোড়ক বের করে আনলো। সযত্নে মোড়ক খুলে গাম্ভীর্য সহকারে বইটা দিল স্বামীকে, যেন জিনিসটা পুত স্মৃতিচিহ্ন। সযত্নে মোড়ক খুলে গাম্ভীর্য সহকারে বইটা দিল স্বামীকে, যেন জিনিসটা পুত স্মৃতিচিহ্ন। আর একবার বুড়ো ভেলমুরাদ আগা তীক্ষ্ণ চোখে আমার দিকে তাকালো। তোমার কাজের কথাটা যদি ঠিক বলে থাকো, বৃদ্ধ শুরু করলো, তাহলে এর মূল্য তুমি বুঝবে এক্ষুনি। আর তখন তোমার মূল্য ধরা পড়বে আমার কাছে। এই নাও দেখো। এই বলে বইটা আমার হাতে দিল। বইটা আমাকে দিয়ে উত্তেজিতভাবে জিজ্ঞেস করলো, বলো তো, এর মতো জিনিস আগে কখনো দেখেছ কি না? এটা হলো না, থাক, তুমি নিজেই দেখো। প্রত্যেকটা কথায় একটা একটা মাদি উঠ আর তার বাচ্চার সমান। বুড়ো ভারী বইটা রংচটা কাপড়ে বাঁধাই। টকটকে লাল ফুলের নকশার রেশ তখনও রয়েছে। প্রত্যেক পাতায় অস্পষ্ট আরবি অক্ষরে চেরি লাল রঙে গোটা 20 লাইন। নকল যে করেছে সেই লিপিকার নিজের বিদ্যায় পারদর্শী সন্দেহ নেই। আর কাজটা করেছে ফাঁকি না দিয়ে। অক্ষরগুলোর মধ্যে সমান ব্যবধান, মটরশুঁটির মতো গোটা গোটা সেগুলো। বইটা পড়া হয়েছে অনেকবার। পাতাগুলো ক্ষয়ে গিয়েছে। অগণিত আঙুলের কালো ছাপ নিচের কোণগুলোতে।
বছরের পর বছর প্রত্যেকটা লাইনে আঙুল বুলিয়েছে কত লোকে, তাদের সংখ্যা শত শত। আগ্রহে পুঁথিটার পাতা উল্টাতে উল্টাতে এদিকে সেদিকে দুই একটা লাইন পড়তে লাগলাম। ঠিক যা চাই তাই এরই মতো দুর্লভ জিনিসের জন্য আমার পেশার লোকেরা এক গা থেকে অন্য গায়ে হন্তদন্ত হয়ে যায়। হাজার হাজার দরজায় করাঘাত করে, কাটায় বিনিদ্র রাত্রি। হয়তো আরও অনেক গ্রামে গিয়ে কত দূরে টোকা দেবার পরও আমার মনের মতো এরকম একটি পুঁথি মিলত না। মনের আনন্দ চাপার যথাসাধ্য চেষ্টা করলাম, কিন্তু শিগগিরই টের পেলাম যে তার রত্নের মূল্য বিষয়ে বৃদ্ধের বেশ টনটনে জ্ঞান। আবার বলল, প্রত্যেকটা কথা এক একটা মা উট আর তার বাচ্চার মতন। যেখানে যাও এরকমটা আর পাবে না। তাতে পরীক্ষা করার জন্য যথাখুশি কয়েকটা জায়গা চেঁচিয়ে পড়লাম, আর প্রত্যেকবার 10-10টা লাইন শুনে পরের শখানেক লাইন মুখস্থ বলল সে। কবিতা একটা হয়তো শুরু করলাম, শেষ করলো সে। প্রত্যেকটার পর জিজ্ঞেস করলো, কি আমাকে বিশ্বাস হয়েছে তো? সত্যি বলিনি যে বইটা সোনার বাক্সে রাখা উচিত? ভাব আবেগে তখনও ঘর স্তব্ধ। এবার স্তব্ধতা ভেঙে আরেকটি কবিতা আবৃত্তি করতে লাগলো বৃদ্ধ। তার প্রিয় কবিতা নিশ্চয়ই। বলো তো কেমন কবিতা? যত পড়ো তত গেথে বসে। পড়ে দেখো একবার। প্রত্যেকটা কথায় এক একটা মাদি উটের সামিল। প্রতিবাদ করলাম না, বৃদ্ধ যা বলছে তা একেবারেই ঠিক। শুধু ভাবতে লাগলাম, বইটা ওর কাছ থেকে কিনি কি করে? জিনিসটা পেতেই হবে, তাতে সন্দেহ নেই। কিন্তু প্রতি কথার জন্য এক একটা মাদি উট আর উটের বাচ্চা, এত উট কই পাই, কোথায়? তাছাড়া কথাটা তুলি কিভাবে? বইয়ের প্রশংসায় শতমুখ বৃদ্ধ বসে আছে। মনে হলো তার স্ত্রীও বইটা নিয়ে পাগল। আর বৃদ্ধের কথা শুনলে মনে হয় না যে ওর গায়ের লোকেরা এমন একটা দুর্লভ জিনিসকে কোনো আগন্তুকের হাতে চলে যেতে দেবে। আমার আশা ডুবে যেতে লাগলো। অন্যান্য জায়গায় কেনা দুর্লভ সব বইয়ের কথা ভাবলাম। কয়েকজন নিজেদের বইগুলোকে বেশ মূল্যবান মনে করত, কিন্তু এরকম তীব্র আবেগ কখনো দেখিনি। বুড়ো ভেলমুরাদ আগা নিজেই এই বইগুলোর প্রশংসায় এত মুখর যে আমাকে আধমরা করে ধরাশায়ী করে ফেলল। ঠিক করলাম সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে এই ভান করা যে সত্যি সত্যি বইটাতে আমার কোনো আগ্রহ নেই। বিষয় পরিবর্তনের জন্য জিজ্ঞেস করলাম, তার গ্রামের লোকেরা কি সত্যি সত্যি আমদরিয়ায় গিয়ে সেখানে স্থায়ী কৃষি জীবন যাপনের সংকল্প করছে? প্রশ্নের জবাব দিয়ে আবার বইটার কথায় ফিরে এলো বৃদ্ধ। প্রায়ই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এটা ধার নিয়ে আসে তার কাছে। সবাই বইটার তারিফ করে। বইটা যে তার, এ নিয়ে তার নিজের খুব গর্ব। কখনো এটা হাতছাড়া করবে না সে। উঠে দাঁড়িয়ে বিদায় নিয়ে চলে গেলাম। সভাপতির বাড়িতে ফিরে আমার হয়রানির কথা সব স্বীকার করলাম। কিভাবে ওকে বাগায় জানি না বললাম। বলুন তো কি করে ওকে বাগে আনা যায়? আমার মনে হয় বই বেচা তো দূরের কথা, আমাকে নকল পর্যন্ত করতে দেবে না। কিন্তু বিশেষ ভরসা দিতে পারল না সভাপতি। বই কেনার উপদেশ দেব এমন সাহস আমাদের কারোর নেই। যদি ওটা আপনার এত দরকার তাহলে নিজে ভেবে দেখুন কি করে ওটাকে বোঝাবেন। প্রথম থেকে আপনাকে সাবধান করে আসছি। একটা জিনিস শুধু আমি জানতাম, হাল ছেড়ে দেব না কিছুতেই। সেদিন সন্ধ্যায় আবার গেলাম ভেমলুরাত আগার কাছে। আবার সদয় অভ্যর্থনা জানালো সে। এসো হে ছোকরা, আগুনের কাছে বসো। জানি আমার বই যে একবার দেখেছে সে এত সহজে আমার কাছ থেকে চলে যাবে না। তুমি এই প্রথম নও, আর শেষও নও। থলেতে হাত ঢুকিয়ে সিল্কে সে রুমালটা টেনে বইটা বের করলো সে। পড়ো হে যদি ইচ্ছে হয়। দেখছো তো এর প্রত্যেকটা কথা? হ্যাঁ, তা আর নয়, সত্যি বলেছেন, বাধা দিয়ে বলে আস্তে আস্তে যেন অনিচ্ছায় বইয়ের পাতাগুলো উল্টোতে লাগলাম। ভেমলুরাত আগা সাবধানে পথ হাতড়াতে শুরু করলাম। কি, এটা আপনার কাছে অনেক দিন আছে? হ্যাঁ, প্রায় 40 বছর। 40? হ্যাঁ বাছা। ও তাই অনেকটা জায়গায় আপনার মুখস্থ? এবার বুঝেছি। কয়েকটা জায়গা নয়, প্রত্যেকটা কথা। আমার ভুল শুধরে দিল বুড়ো। প্রথম থেকে শেষ পর্যন্ত সব কটা গান যেভাবে আছে সেভাবে আবৃত্তি করতে পারি। কথাগুলো আমার মনে গাঁথা।
সে তো চমৎকার ব্যাপার, উঠে বললাম। তাহলে তো পুঁথিটা সত্যি সত্যি আপনার আর দরকার নেই। তীক্ষ্ণ একটা দৃষ্টি আমার দিকে নিক্ষেপ করল বৃদ্ধ। চোখে জিজ্ঞাসা, ও তোমার মতলব তাহলে এই ধান্দায় আমার তাঁবুতে ঢুকে মরেছ? ভয়ঙ্কর বিব্রত বোধ করছি আমি। ঝটপট উঠে পড়লাম। যত খুশি দাম নিন, বইটা আমাকে দিন, আমাকে বেচুন বইটা। ভীষণ একটা পরিবর্তন এলো বৃদ্ধের চেহারায়। চোখ জোড়া অদ্ভুতভাবে বিস্ফারিত হলো। দাড়ি যেন ছড়িয়ে পড়ল খোঁচা খোঁচা হয়ে। তার স্ত্রী পর্যন্ত ভয়ঙ্কর বিচলিত। পোশাকের কলার আঁকড়ে শিউরে উঠে হঠাৎ সে বসে পড়ল। তারপর পাথরের মতো নিশ্চল। আমার মনে হলো মদ রাখার চামড়াগুলো দেয়ালে নড়ে উঠল। ছাদ থেকে ঝোলা চাবুক আর দড়ি দুলতে শুরু করলো। নিঃশ্বাস চেপে বসে পড়লাম। শেষ পর্যন্ত নিজেকে সামলে নিয়ে বেলমুরাদ আগা আমার হাত থেকে বইটা ছিনিয়ে স্ত্রীকে দিল এক ঝটকায়। সরিয়ে রাখো, বলল কঠোর বজ্রকণ্ঠে। আমার কপাল ভালো যে তখনই আমাকে চলে যেতে বলেনি। বললে বিন্দুমাত্র বিস্মিত হতাম না। অনেকক্ষণ নিস্তব্ধতার পর বৃদ্ধ যখন আমার সঙ্গে কথা বলল, তখন গলাটা প্রায় শোনাই যায় না। শোনো হে ছোকরা, আমার স্ত্রী আর আমি তোমাকে বলিনি যে বইটা কখনো আমাদের হাতছাড়া হবে না? কেউ কেউ বলে দুনিয়াতে এমন কোনো জিনিস নেই যা বেচাকেনা করা যায় না, কিন্তু আমি তাদের দলে নই। তুমি আমার অতিথি, তোমাকে আমার প্রাণ বলি দিতেও কোনো দুঃখ নেই, কিন্তু বইটা দেওয়া যাবে না। বইটা চেয়েও না। তুমি আমি পরস্পরকে সহজে বুঝতে পারি মনে হয়। বইটা তোমার হবার আগে আমার অনুমতি অবশ্য দরকার, তাই না? অবশ্য অবশ্য, তাড়াতাড়ি সায় দিলাম। তাছাড়া আর কি? বেশ, কিন্তু সে অনুমতি কখনো আমার মিলবে না। বুকটা বসে গেল। আর আমি যদি বা রাজি হই, বৃদ্ধ বলে চলল, আমার ছেলে ও বউ রাজি হবে না। আর তারা যদি রাজি হয়, গায়ের লোক কোনো দামেই বইটা দিতে রাজি হবে না। না, আবার বলছি না, বইটা হাতছাড়া করব না। এমনকি দুর্ভিক্ষের সময় যখন বাড়িতে খাবারের মতো খুদ পর্যন্ত ছিল না, বই পড়ার মতো মনের অবস্থা ছিল না কারো, তখনও বইটা বেচার কথা একবারও মাথায় আসেনি। আর এখন যাগ্গে, মিছিমিছি কথা বলে কি লাভ? যে নিজের চোখে বইটা একবার দেখেছে সেই এর মূল্য জানে। আর বইটা কি কষ্টে আমরা পাই সেটা জানলে এটা চাইবার সাহস হতো না তোমার। দু এক মুহূর্ত থেমে বৃদ্ধ মৃদুস্বরে বলে চলল, যেন নিজেকে বলছে এমন ভাবে, কি করে বইটা পেলাম তোমায় বলবো কিনা। বলতে আমার ইচ্ছে করে না, প্রবচনে সামিল হতে চাই না আমি। এমনি তো লোকে বলা বলি করে, বেমলুরাত আর তার এই বই যেমন, ঠিক তেমনটা। আমি অনুনয় করলাম, দোহাই আপনার, ভেমলুরাত আগা বলুন। সত্যি বলছি, বলুন, আপনার বইয়ের গল্প শুনতে চাই। বেশ, ফেল্টের কম্বলে সজোরে একটা চড় মেরে রাজি হলো বৃদ্ধ। বুক চিতিয়ে মাথা তুলে সামনের দিকে কিছুক্ষণ চেয়ে রইল। অনেকদিন আগের সব কথা মনে আসছে। শোনো তাহলে ছোকরা, আমার বয়স 65। গল্পটা শুনতে চাইলে 40 বছর আগে ফিরে যেতে হবে, কেননা ঠিক 40 বছর আগেরকার হেমন্তে বইটা আমার হয়। এটা কেনার বছরটাকে বলতো ঠান্ডা বছর। তখন আমি ছিলাম রাখাল। আমি বরাবরই রাখাল। এখন মোটা বলে কোট আটে না, তাতে আমাকে ভুল বোঝা উচিত হবে না। আমি রাখাল হয়ে জন্মাই আর মানুষ হই। ছেলেবেলা থেকে বালির মধ্যে আছি, ভেড়ার তদারকি করি। অবশ্য তখনও বইটা চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি ওরকম জিনিস আছে, ব্যাস, আর কিচ্ছু না। তারপর কি হলো? পরিবার হলো, তাঁবু একটা জোগাড় করলাম। তারপর বাচ্চা পেটে খুব ভালো জাতের একটা উট কিনলাম। সংসার পেতেছি, তাই ঠিক করলাম শীতকালের জন্য শস্য মজুত রাখা চাই। উটের পিঠে পশম আর শাকসাউল পোড়া জ্বালানি চাপিয়ে রওনা হলাম আর কাছে। সেখানে কাউকে চিনতাম না বলে যাকে পশম আর জ্বালানি বেচেছিলাম তার কাছে রাত্রিটা থাকলাম। বড়লোক সে। সন্ধেবেলায় তার বাড়িতে ছোকরা আর বুড়ো অতিথির ভিড় জমল। একজনের উপর সঙ্গে সঙ্গে আমার চোখ পড়ল। জমকালো পোশাক গায়ে, মুখটা মোটা আর লাল, দাড়িটা বেলচার মতো। অন্যরা তাকে সম্বোধন করে বলল, মোল্লা সাহেব,
মেহেরবানি করে কিছু পড়ে শোনাবেন? ওরা তাকে দিল এই বইটা, কিন্তু পড়তে কিছুতে রাজি হলো না মোল্লা। চেঁচিয়ে সে বলল, আহম্মক সব! আমাদের ধর্মকে গালিগালাজ করে এ বইটা লিখেছে একটা বৃদ্ধ পাগল। লোকটার মাথায় স্রেফ দুনিয়াদারির কথা। বইতে শুধু আছে গুনাহ আর বরবাদি। বছরে একবার বইটা পড়া যায় হয়তো, ব্যাস, তার বেশি হলে খারাপ হয়ে যাবে। চার চেয়ে এটা পড়ে শোনায়। পোশাকের নিচ থেকে একটা বই এনে টেনে বার করল। কিন্তু অন্য সব অতিথি মোল্লার চেয়েও নাছোড়বান্দা। একজন উপহারের লোভ দেখাতে মোল্লা রাজি হয়ে গেল। উঁচু গলায় পড়ে চলল পাতার পর পাতা। পড়তে পড়তে মধ্যরাত্রির, অতঃপর আরো অনেকক্ষণ। লোকটার জিভের ক্ষমতা ছিল বটে। আমি হা করে শুনতে লাগলাম। দুনিয়ার সব কিছু ভুলে গেলাম। কি ব্যাপার বোঝার চেষ্টা করলাম। কয়েক পাতা কাগজের দিকে তাকিয়ে এরকম অদ্ভুত সব কথা কি করে লোকে বলতে পারে? মনে হলো কে যেন তার জীবনের গল্প শোনাচ্ছে তাকে। আরো ভালো করে শোনাতে তখনই মনে হলো আমার জীবনের কথা বলছে সে। আর একটার পর একটা স্বাচ্ছন্দ্যে বেরিয়ে আসা কথা। ওদের কথাগুলো তো মাঝে মাঝে আমারই মাথায় আসে। সহজ প্রাণবন্ত কথা। কখনো ভাবিনি এই রকম ভাবেও উত্তেজনা আনা যায় জীবনের কথা লিখে। জীবনের কথা বলে এত বিজ্ঞভাবে, লোকটাকে এমন করে বোঝায়, লোকদেরকে এমন করে বোঝায়, এমন গভীরভাবে অনুভব করতে শেখায়। আজ বইটা দেখে তুমি যেমন মুগ্ধ, সেদিন আমারও এমন অবস্থা হয়েছিল। মনে মনে ভাবলাম, এ তো অমূল্য সম্পদ। খুব সম্ভব এ ধরনের জিনিসের কেনাবেচা চলে না। আশঙ্কায় মন ভরে গেল। ঠিক করলাম বইটা যদি বেচে আর যদি কেনার পয়সা তুলতে পারি তাহলে ওটা কিনব। কিন্তু বেশ সন্দেহ ছিল যে আমার মতো গরিব রাখাল এরকম একটা রত্ন কিনবে কি করে। ভেবে ভেবে উৎকণ্ঠায় সে রাতে এক ফোঁটাও ঘুমাতে পারলাম না। চোখ দুটোও বন্ধ হলো না। ভাবতে লাগলাম ওসব কথা কেমন করে সৃষ্টি হয়, কোন মানুষে এভাবে ওদের গেঁথেছে। বইটা কি আকাশ থেকে পড়েছে? সেকালে গৃহকর্তার সঙ্গে দেখা হওয়া মাত্র জিজ্ঞেস করলাম, কাল রাতে মোল্লা সাহেব যে বইটা পড়ে শোনালেন সেটা কি অনেক দাম? বাধা ধরা কোনো দাম নেই, হেসে সে বলল, বই তো আর মেয়েলি রুমাল বা জ্বালানির বস্তু নয়, সহজে দাম ঠিক করা যায় না। দাম একটা ঠিক করুন, সত্যি বলছি। একটা দাম ধরে দিন, নাছোড়বান্দার মতো বলতে লাগলাম। অন্য উপস্থিতদের সঙ্গে দৃষ্টি বিনিময় করল গৃহকর্তা, আবার হেসে নিল আমাকে নিয়ে। তারপর বলল, ওটার দাম হলো একটা উট, খাসা একটা উট, ব্যাস, তার কম নয়। হয়তো শুধু তামাশা করে কথার কথা একটা বলেছিল, কিন্তু অক্ষরে অক্ষরে সেটা বিশ্বাস করলাম। মন খুশি হয়ে উঠল। একটা মাত্র উট, কি আমার কপাল! উত্তেজনা ধরে রাখতে পারলাম না। কোনো রকম ইতস্তত না করে ঠিক করে ফেললাম যে উটে চেপে আর কাছে এসেছি সেটাকে দিয়ে দেব। তাই যদি দাম হয় তাহলে আমার উটটা নিন। খাসা মাদি উট, পেটে বাচ্চা আছে, নিয়ে বইটি আমাকে দিন। বেশ বেশ, আগেকার মতো ব্যঙ্গ সুরে গৃহকর্তা হাসল। তোমার উটকে রেখে যাও, বইটা নাও, খোদা হাফিজ। আমার খাসা উটটাকে শেষবারের মতো দেখে নিলাম। পোশাকের নিচে বইটা গুজে রওনা হলাম ঘরের দিকে পায়ে হেঁটে। 3 দিন হাঁটলাম। যখন বাড়ি পৌঁছলাম তখন ক্লান্ত, পায়ে কড়া পড়েছে। আমার বুড়ি ভেলমুরাদ আগা স্ত্রীকে অভ্যাসবশত ডাকত এই নামে, যদিও তখন তার বয়স 20-র বেশি হতে পারে না। দরজায় আমাকে দেখে আর্তনাদ করে উঠল, আমাদের উটটা কই? কি করেছো ওটার? হারিয়ে ফেলনি তো? বদমাইশ চোরে নিয়ে গিয়েছে নাকি? হায় হায়, পাগলের মতো কাঁদতে লাগলো সে। দৌড়ে এসে আমার জামার কলার পাকড়াও করে শোকের চোটে জামাটা ছিঁড়ে ছিন্ন ভিন্ন করে ফেলল সে। সবুর হও, সবুর হও, চুপ করো, বললাম আমি। সবার খুশি হওয়া উচিত, কাদা নয়। খাসা উটটা বহুত উপকার করেছে আমাদের। ওর জন্য দেখো কি পেয়েছি। কি এটা? বইটা বের করলাম। দেখো, এখানে কাপড়ের বাঁধাইয়ের নিচে যা লেখা তার প্রত্যেকটা শব্দ এক একটা জাত উটের সামিল। সব বলছি, শোনো, তাহলে বুঝতে পারবে।
আমার স্ত্রী তাকিয়ে দেখে বইটা নিয়ে খুলল, পাতাগুলো দেখল, তারপর কপালে ছুঁয়ে মুখে বুলিয়ে নিল। ভাবলো যে জিনিসটা পুত পবিত্র। অতঃপর জোর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে হতভম্ব হয়ে তাকিয়ে রইল বইটার দিকে। হাসবে না কাঁদবে ভেবে পেল না। আমি জানতাম উটের কথাই ভাবছে। আমরা গরিব, আমাদের একমাত্র সম্বল, একমাত্র ভরসা ছিল উটটা। ও দাঁড়িয়ে রইল যেভাবে, বিষণ্ণ আর মুখটা কালো করে, নানা চিন্তা মাথায়। দুঃখ করো না, আবার বললাম, ওর মনের বোঝা লাঘব করার চেষ্টায়। বেশ একটা দাও মারছি। ওকে বললাম সেই রাত্রিরের কথা যখন মোল্লা আমাদের বইটি পড়ে শোনালো। বললাম সবাই কেমন করে শোনে, আমি নিজে কিভাবে শুনি। উত্তেজনায় বসে থাকা দায় ছিল আমার। যেসব লাইন চিরতরে আমার মনে গেঁথে বসেছে তার কয়েকটা আবৃত্তি করলাম। আশ্বাস দিয়ে বললাম, এসব লাইনের প্রত্যেকটা কথা বইটাতে আছে। অবশ্য ঠিকমতো বলতে পারছি না, একটা কথাও ঠিকমতো উচ্চারণ করতে পারি না। দুঃখ করো না বউ। কিন্তু উটের কথাও ভুলবে কেমন করে? চোখ জলে ভরে এলো। আবার আশ্বাস দিয়ে বললাম, এখানে লেখা প্রত্যেকটা শব্দ এক একটা মাদি উটের সামিল। কিন্তু ওর মন মানল না। গাল বেয়ে চোখ দিয়ে জল নামতে লাগলো। বলো না কেন যে মিছিমিছি উটটা দিয়ে কিনেছ? কেঁদে ফেলল ও। আমাদের একমাত্র সম্বল গেল। ওরা তোমাকে ঠকিয়েছে। এক বান্ডিল কাগজ এনেছে শুধু, আর কিছু না। কি করব বলো? আপত্তি জানালাম অবশ্য। বইয়ের পাতা উল্টে ওকে বোঝাবার চেষ্টা করলাম। সেখানে যা লেখা তা যদি মেয়েদের মাথায় ঢুকত, বললাম আমি। বেলচা দাড়ি মোল্লা সাহেব যদি এখানে হাজির হতেন তাহলে সঙ্গে সঙ্গে উটটার কথা ভুলে যেত। গণ্ডগোলটা তো ওই নিয়েই। বইটার সব অদ্ভুত কথা, সব গানের চাবিকাঠি আমাদের নেই। বইটা মৌন, যেন আমাকে তার স্ত্রীকে উপহাস করার জন্যই একটা কথাও বলছে না। ব্যাপারটাতে আমার এত বিরক্তি ধরে গেল যে বইটা মাটিতে ছুঁড়ে ফেলতাম। কিন্তু জিনিসটা আমার হাতে রয়েছে, কোনো দোষ করেনি। ওর শুধু দরকার এমন একজন লোক যে পড়তে পারে, কিন্তু মরুভূমিতে সেরকম লোকের হদিস পাওয়া মিলবে না। তাঁবুর ভিতরে গেলাম। মনটা এত বিষিয়ে গিয়েছিল যে দীর্ঘ যাত্রার পর এক কাপ চা পর্যন্ত খেতে পারলাম না। অস্থিরভাবে আবার বাইরে এলাম। বইটা কিনেছি বলে আবার খারাপ লাগলো। বিদ্যা বুদ্ধির জন্য আমাদের চঞ্চল হাকডাক আছে, এমন একজনের সঙ্গে পরামর্শ করার উপদেশ দিল আমাকে। দেখা করলাম তার সঙ্গে। লজ্জিতভাবে বললাম, আমার একটা বই আছে, কিন্তু আমি পড়তে পারি না। এমন কারোর নাম বলে দিতে পারেন যে আমাকে পড়াতে পারে? বইটা পেলে কি করে? অবাক হয়ে তিনি জিজ্ঞেস করলেন। সস্তায় কিনেছিলাম, বললাম। আমার দিকে তাকিয়ে হেসে নিয়ে করুণাবশত মাথা নাড়ালেন। মনে হচ্ছে তুমি একটি আহাম্মক। বুদ্ধিশুদ্ধি কোথায় ছিল তখন? বইটি কিনতে গেলে কেন? বিনা পয়সায় পেলেও কি এ কাজ করতে হয়? বইটার জন্য চাই পড়তে পারা এমন বিজ্ঞ জ্ঞানী লোক। এরকম লোক কোথায় পাবে তুমি? আমাদের গ্রামে একজনও নেই, আশেপাশের গায়েও নেই। তাহলে তোমার বইটা পড়বে কে? একবার কি সে একথা ভেবে দেখেছিল বইটি কেনার আগে? তিনি যা বললেন তা অক্ষরে অক্ষরে সত্যি। মেনে নিতেই হলো। তারপর আবার অবস্থানটা ক্রমশ খারাপ হতে লাগলো। দিবা রাত্রি বুড়ির গজগজানি, সে পাগল প্রায় হয়ে যাবার জোগাড়। অন্যদের পরামর্শ নিলাম, গেলাম আশেপাশের গায়ে, কিন্তু পড়ুয়া কারোর হদিস মিলল না কোথাও। মনে হলো সবাই একটা বড় ষড়যন্ত্র কষেছে। হামেশা সেই একই কথা, তুমি তো রাখাল, একেবারে চালচুলোহীন, তোমার মাথায় আজগবি জিনিস কে ঢুকালো? বইটার কি দরকার ছিল? বইয়ে তোমার ফায়দা কি? প্রায় হাল ছেড়ে দিলাম। একদিন বাড়ি ফিরে আমার রত্নটা নিয়ে থলের একেবারে তলায় এক গাদা আজে বাজে জিনিসের নিচে রেখে দিলাম। বললাম, তোকে যেন আর চোখে না দেখি। আমার মনের অস্থিরতা যেন আর না হয়। বইটা থলের তলায় পড়ে রইল 1 বছর, 2 বছর, একটানা 7 বছর।
আর 7 বছর আমার বুড়ির বিলাপ কখনো থামেনি। হায়, কি সুন্দর ছিল উটটা, বাচ্চা দিত। এরই মধ্যে 3টে বাচ্চা হতো। এতদিনে আমাদের অবস্থা ফিরে যেত। ভাবনা চিন্তার জ্বালা থাকতো না একেবারে। দিবারাত্রে আমাদের কপাল নিয়ে ওর বিলাপ। বেচারি, সত্যিই তো। বইটা কেউ একবার ওকে পড়ে শোনায়নি। বইটার যতই প্রশংসা করি, ও কান দিত না। যদিও ভেতরে কি আছে সেটা সঠিক জানার জন্য ওর অত্যন্ত কৌতূহল ছিল মনে। অতঃপর এমন এক দিন এলো যখন ও নিজেই বলতে শুরু করলো যে ওটা আমাদের পড়ে শোনাবার একটা ব্যবস্থা করতেই হবে। একদিন বসে বসে চা খাচ্ছি, ও বলল, মোল্লা আর ঈশানরা শুধু লিখতে পড়তে পারে। তাই যদি হয় তাহলে অন্যদেরও শেখাতেও তো পারে নিশ্চয়ই। আমাদের মুরাদজানকে ওদের কারো কাছে পড়তে দেব নাকি? তার কাছে শিখে ও আমাদের বইটি পড়ে শোনাবে। লোকে বলে আকসি ঈশানের বিদ্যে সবার চেয়ে বেশি। ছেলেটাকে তার কাছে পাঠায়। ওকে ছাড়া আমার কোনো ক্রমে ঘর চালানো কঠিন হয়ে যাবে। হয়তো বছর 5 মধ্যে লেখাপড়া শিখে ফেলতে পারে। স্ত্রীর কথা শুনে ভালো লাগলো। তার মনটা শান্ত হলো। ও যেন আমার মনের কথা বলেছে। বইটা পড়ার জন্য আমি তো সব কিছু করতে রাজি। তাই আমরা নিজেদের মধ্যে ঠিক করে ফেললাম, ছেলেটার বয়স যখন 8, তাকে নিয়ে গেলাম আজকে ঈশানের কাছে। অনেক দূর থেকে আপনার কাছে এসেছি অত্যন্ত বিনীত একটা অনুরোধ নিয়ে। বললাম তাকে, আমার ছেলেকে লেখাপড়া শেখাবেন। যতদিন আপনার কাছে থাকবে ততদিন নিয়ম মাফিক চলবে। ওর দেহ আপনার, ওর হাড় আপনার। যদি ধোলাই দিতে হয় দেবেন, যদি কোনো কাজের দরকার হয় তাও করাবেন। শুধু ওকে লিখতে পড়তে শেখাবেন। ঈশান উৎসাহ দিল, ওকে আমার কাছে নিয়ে এসে ভালোই করেছ। যে আমার নুন খেয়েছে, আমার কাছে শিক্ষা পেয়েছে, সে কেউ কেটা না হয়ে যায় না। ওকে হাতে নিয়ে কেমন গড়ে তুলবো দেখবে। 4 বছর পরে ঘরে ফিরে এসো, চিনতে পারবে না ওকে। ঈশানের কথায় বিশ্বাস হলো। বাড়িতে ফিরে আসলাম হাওয়ার বেগে উড়ে। বললাম স্ত্রীকে সব কথা খুলে, দুঃখ করো না, কোনো ক্রমে 4টা বছর চালিয়ে নেব। তারপর দেখব কি হয়। তখন তুমি নিজেই বুঝবে কি বই কিনে এনেছি, কোনো ভুল করিনি। বইটা আরো 3 বছর আর কয়েকটা মাস পড়ে রইল একই থলেতে। সময় কাটলো টিমটিমে, ধীমে। ভাবলাম এতদিনে মুরাদজান নিশ্চয়ই কিছু শিখে ফেলেছে। আর অপেক্ষা করার মতো ধৈর্য রইল না। হন্তদন্ত হয়ে ছুটে গেলাম ঈশানের কাছে। গিয়ে কি দেখলাম, আমার ছেলে দিনরাত্রির খাটছে। ঈশান আর তার স্ত্রী সব কাজ করছে। লেখাপড়া শেখেনি একেবারে। যে বুদ্ধি মাথায় নিয়ে জন্মেছিল সেটা তো বলেনি। তাই হলো তাজ্জব ব্যাপার। এত যে মেহনত করতে হতো তাকে। আমাকে দেখা মাত্র অঝরে কেঁদে ফেলল। আমায় বাড়ি নিয়ে চলো বাবা, আকুতি মিনতি করে বলল। তাড়াতাড়ি নিয়ে চলো। আকসি ঈশান আমাকে আধপেটা খেতে দেয়। সারা দিন হাড় ভাঙা খাটুনি খাটিয়ে মারে। ও আমাকে কিছু শেখায়নি বাবা। লোকটা মূর্খ, বুদ্ধিশুদ্ধি একেবারেই নেই। ছেলের মুখে হাত চাপা দিয়ে ওরকম কথা বলতে বারণ করলাম। ঈশানকে মূর্খ বলাটা পাপ। তোর শরম নেই দেখছি। তুই এখনো ছোট, কিচ্ছু বুঝিস না। কিন্তু ও সজল চোখে জোর দিয়ে বলল, আকসি ঈশান একটা থুক পর্যন্ত লিখতে পারে না। একেবারে ক অক্ষর গোমাংস। কেউ তুকের জন্য এলে 1 চিমটি নুন দেয়। মা যে নুন ছোট থলিতে ভরে রাখেন, সেরকম নুন শুধু। ওর কাছে কিছু শিক্ষা হবে না বাবা আমার। আবারও ওর মুখ বন্ধ করার চেষ্টা করলাম। তুই এখনো ছোট, বুদ্ধিসিদ্ধিহীন, কিচ্ছু শিখিসনি। বড়দের বিচার করা তোর কাজ নয়। সারা গা ওকে খাতির করে। জ্ঞানী আর বিদ্যার মুসলমান হিসেবে ওর খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। 3 বছর ওর নুন খেয়ে এখনো নিন্দে করছিস? তোর কত বড় বুকের পাটা। উত্তরে মুরাদজান আরো বেশি কেঁদে উঠতে লাগলো। আমাকে বাড়ি না নিয়ে গেলে আমি পালিয়ে যাব বাবা। একদিনও আর থাকবো না এখানে। ছেলেটা আমাকে বিচলিত আর চিন্তিত করে দিল। সবকিছু ঠিক কিনা জানার জন্য আকসি ঈশানের পড়শির কাছে গেলাম। জিজ্ঞেস করলাম, বলুন তো
ঈশান আমার ছেলেকে লিখতে পড়তে শিখিয়েছে কিনা। পড়শিটি সাদাসিধে বিনয়ী মানুষ। ঈশানের বিষয়ে যা জানতো সবই খুলে বলল। ওর বিদ্যে না থাকার যে কথাটা মুরাজ্জান বলেছে তা ঠিক। ঈশান না জানে লিখতে, না জানে পড়তে, কোথাও পড়েনি সে। কিন্তু আশ্চর্য ব্যাপার, যদি ওর বিদ্যে নেই, লোকে ওকে শিক্ষিত মোল্লা বলে কেন কদর করে? তার কারণ কি? ঈশানের খানদানি বংশ। সারা গা সভয়ে উচ্চারণ করে ওর পূর্বপুরুষদের নাম। তাদের নিন্দা করার সাহস নেই কারো বিন্দুমাত্র, কারণ ঈশানের পরিবার জাদুর শক্তি ধরে। পড়শি বলল, একবার একটা চাষা আকসি ঈশানের ঠাকুরদার এক বোঝা খড় চুরি করেছিল। তিনিও ছিলেন ঈশান। লোকটা খড় নিয়ে বাড়ি পৌঁছলো, কিন্তু পিঠ থেকে খড় আর নামাতে পারে না। ছেলেকে ডাকলো, কিন্তু সেও বোঝাটা নামাতে পারল না। বিষণ্ণ অনুশোচনায় চোর ফিরে গেল বাড়িতে। চোরাই মাল আগের জায়গায় রেখে আসবে, কিন্তু তবু মালটা পিঠ ছাড়ে না। সারা রাত বেচারি মাল পিঠে গায়ে ঘুরে বেড়ালো। শেষ পর্যন্ত মালিকের কাছে গিয়ে ক্ষমা চাওয়া ছাড়া আর কোনো উপায় রইল না। ঈশান আগা, আমি দোষ করেছি, আমার পাপ, সারা রাত পিঠে বয়েছি। আমার আর অনুতপ্ত মন দুঃখে জর্জর। আমাকে মাফ করুন ঈশান আগা, মনে শান্তি ফিরিয়ে আনুন। দেখুন, আপনার খড়ের চাপে এখনো আমার পিঠ নুইয়ে আছে। মালটা সরিয়ে নিন। ঈশান আগা চোরকে মাফ করে দিলেন। যেখান থেকে খড় এনেছিল সেখানে তাকে পাঠিয়ে দিলেন, আর তার আদেশে বোঝাটা খসে পড়ল লোকটার কাঁধ থেকে। চাষিটাকে কেউ জানে না, কিন্তু এখনকার সব বুড়ো গল্পটা জানে, প্রায়ই বলে। ঠাকুরদা মায়াবী ছিলেন, আজ কি ঈশানও তাই। ওর নুন দিয়ে কাজ হয়, অনেক কিছু সেরে যায়। এক মুঠো নুনে ফুঁক দিয়ে জাদু মন্ত্রটা আওড়ালেই বাজা মেয়েরও বাচ্চা হয়, রোগীর অসুখ সেরে যায়। বেলমুরাত আগা বলতে থাকলেন, কথাটা শুনে মন ঠিক করে ফেললাম। মুরাজ্জান নুনে ফুঁক দিতে শিখুক, আমার সেই ইচ্ছে একেবারে নেই। ছেলেকে বাড়িতে এনে রাখালের কাজ করাতে পাঠালাম। ছেলেটা বড় হলো, কাজের জন্য টাকা পেতে লাগলো। সে বলল, আমরা গরিব ছিলাম। ছেলেটার বিদ্যে যতটা আমাদের উপকার করেছে, ততটা তার সাহায্য। মাসের পর মাস কাটলো, বছরের পর বছর। স্তূপে ধুলে পড়ে, আবার বসে যায়। বসন্তকালে ভেড়া চড়ার নতুন জায়গা পেতাম। বসন্ত ফিরে আসতাম এই উপত্যকায়, আর বইটা পড়ে রইল ওই থলের তলায়। মাঝে মাঝে বের করে গভীর আশঙ্কায় পাতা উল্টাতাম। ঠিক মোল্লার মতো করে বসে ঠিক তারই মতো বইটা ধরতাম। সারা পাতায় এর পাতা উল্টাতাম, কিন্তু কিছুতেই ঘটত না সেই অদ্ভুত ঘটনা। তাতে আমার স্ত্রীর মন খারাপ হয়ে যেত। পুরনো শোক ফিরে আসতো আবার আমাদের মনে। আবার সে গজগজ করতে শুরু করত, বোকার মতো বইটা কিনে আনলে আমরা কত বড়লোক হয়ে যেতাম। এতদিনে জাটুটের একটা গোটা দল আমাদের ঘরে থাকতো। শেষ পর্যন্ত আমাদের গায়ে এলো সোভিয়েত শক্তির সুদিন। বলে চলল ভেলমুরাত আগা। দেখা দিল স্কুল মাস্টার, সঙ্গে বই। আমাদের গায়েও একজন এলো। স্কুল ঘরের জন্য তাঁবু খাটিয়ে লেখাপড়া করতে চায় এমন বাচ্চা আর বয়স্কদের জড়ো করতে লাগলো সে। তাকে দেখে আমার কি আনন্দ তোমাকে বোঝাতে পারবো না। মনে হলো নতুন সরকার বিশেষ করে আমারই জন্য তাকে পাঠিয়েছে। অজ্ঞতার দরুন আমাদের অনেকের প্রথম প্রথম অন্য চোখে দেখতো সবাই। বাচ্চাদের পাঠালো না তার কাছে, কিন্তু আমার তাকে ভালো লাগে প্রথম দেখেই। বইয়ের কথা তাকে বলতে দেরি হলো না। বইটা দেখতে চাইল সে। তুই একদিন রেখে ফেরত দিয়ে বলল, আপনি বেশ দাও মেরেছেন ভেলমুরাত আগা। সবচেয়ে মূল্যবান তুর্কমেন পুঁথির একটা আপনার হাতে। এর জন্য আপনিও আপনার স্ত্রীর অনেক ভোগান্তি গেছে, কিন্তু ভাগ্যটা সার্থক। অনেক দিন বইটা এমনি পড়ে আছে, কিন্তু আর বেশি দিন তেমন থাকবে না। ছেলেকে স্কুলে পাঠান, ও লেখাপড়া শিখবে। ঈশানের জন্য কাঠ কাটতে ও জল আনতে হতো, আমার জন্য তার দরকার হবে না। চাকর আমার চাই না। নির্দিষ্ট একটা সময়ে আপনার ছেলেকে স্কুলে যেতে হবে। তারপর আপনাদের দুজনকে বইটা পড়ে শোনাবে। আরও বই পাবে, সব কথা আপনাদের শোনাবে। আর আপনার কিছু লেখার দরকার হলে ও লিখে দিবে। স্কুল মাস্টারের কথাগুলো শুনে
সঙ্গে সঙ্গে বুঝলাম এগুলো আশার নয়। মুরাদজান তখন ভেড়ার পাল নিয়ে স্তূপে। তার কাছে গিয়ে বললাম, আবার তাকে একটি মোল্লার কাছে রাখতে চাই। বললাম, আবার তুই পড়বি? আর কতদিন ধরে সযত্নে রাখার দুর্লভ বইটা বাপ মাকে পড়ে শোনাবি? কিন্তু মুরাদজান তার ধারে কাছেও ঘেঁষল না। বলল, না, আমি আর পড়ব না। মোল্লা বা ঈশান যাই হোক, দু চোখকে দেখতে চায় না। এখন তো সোভিয়েত সরকার এসেছে শহরে গায়ে। আকসি ঈশানের বউ এখন আর আমাকে দিয়ে কাঠ কাটাতে আর জল আনাতে পারবে না। আবার ওকে যুক্তি তর্কে বোঝাবার চেষ্টা করলাম। তুই বুঝছিস না, যে মোল্লা আমাদের গায়ে এসেছেন তাকে লোকে স্কুল মাস্টার বলে। তাঁবুতে একটা স্কুল তিনি খুলেছেন। তোর মতো অনেক ছেলে ছোকরা, এমনকি বুড়োরাও রোজ সেখানে পড়তে যায়। মাস্টার নিজে আমাকে বলেছেন, মুরাদজান আসুক, ঠিক সময়ের মধ্যে সব লেখাপড়া শিখে নেবে। উনি যেমন তেমন মাস্টার নন। যাদের নতুন সরকার বিশেষ করে গায়ের লোককে শেখাতে পাঠিয়েছেন তাদের একজন। চাকর উনি চান না, বিদ্যের জন্য পয়সাও নেবেন না। শেষ পর্যন্ত মুরাদজানকে বুঝিয়ে সুঝিয়ে সঙ্গে করে নিয়ে এলাম। মাস্টার হক কথাই বলেছিলেন। তিনি অসম্ভব কোনো প্রতিশ্রুতি দিলেন না। আকসি ঈশানের মতো ভেলকি করে হাসলেন না, ফু দিলেন না নুনে। মুরাদ বাড়িতে থাকতো, মাকে কাজে সাহায্য করে দিত। তারই সঙ্গে আস্তে আস্তে লেখাপড়া শিখতে লাগলো। একটা কথা যোগ করল ভেলমুরাত আগা। আমাদের মুরুজ্জান এখন দেশের জেলার একটা পশু খামারের ম্যানেজার। মুরুজ্জান লেখাপড়া শিখল, তারপর থলের তলা থেকে বইটা বের করে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের পড়ে শোনালো। তখন মালুম হলো যে এই স্বর্গে লেখা হয় না, এদের অর্থ আমাদের বোধগম্য। বইয়ের মধ্যে এমন কয়েকটি গান ছিল যেগুলো আমাদের রাখালদের চেনা। মাঝে মাঝে স্তূপে যেসব গান আমরা শুনতাম এবং গাইতাম, তুমি তো পড়ে দেখেছ, বেশিরভাগ কবিতা হলো ভালো ও মন্দ মানুষের সত্য, নিজের সত্য আর সুখ রক্ষা করতে গিয়ে মানুষের সাহসের বিষয়ে। আর তখন এত বুঝলাম যে বেলচা দাড়িমোল্লা বইটা পড়েছে খারাপভাবে, নাকি সুরে পড়েছে, কথাগুলো বিকৃত করে বিদেশির মতো উচ্চারণ করেছে। বইটা যখন কিনি তখন তার আসল রূপের স্বভাগের এক ভাগও আমার মাথায় ঢোকেনি। আমার ছেলে যখন এই আগুনের পাশে বসে সাধারণ তুর্কমেন ভাষায় আস্তে আস্তে সহজে বইটা পড়ল, তখন অন্য একটা জগৎ খুলে গেল। তখন আমার স্ত্রী আর সারা গা মানল যে উটের বদলে বই কিনে ভেলমুরাত আগা ঠকেনি, বরং জিতেছে। শেষ পর্যন্ত তাই স্ত্রী আমাকে বকা বন্ধ করে দিল। পড়শিরা খারাপ সওদা করার জন্য আমাকে নিয়ে আর মশকরা করত না। এই হলো পুঁথির গল্প। উপসংহারে বলল ভেলমুরাত আগা। এখন তো জানো কত বছর ভুগেছি বইটার জন্য। তা জেনে ওটা নেয়ার সাহস কার হবে? সত্যি বইটা দিয়ে দিলে আমাকে গালিগালাজ করবে না, গায়ে এমন একটি লোকও পাওয়া যাবে না। এই তো বইটা, যত খুশি পড়ো, যে শুনতে চাই তাকে পড়ে শোনাও, কিন্তু ওটা আমার হাতছাড়া করার চিন্তা মাথা থেকে বিদেয় করো। ভেলমুরাত আগার গল্প যখন শেষ হলো তখন গভীর রাত। আমার কোনো সন্দেহ রইল না যে বৃদ্ধ যতদিন বেঁচে আছে ততদিন বইটা হাতছাড়া করবে না। বোঝাবার চেষ্টা করে কোনো লাভ নেই। যদি বলি যে পুঁথিটা আশকাবাদে ছাপাবো, তাহলে তার গায়ের সবাই একটা করে কপি পাবে। যদি বলি আমাকে দিলে 2-3 মাসের মধ্যে আস্ত ফেরত দেব, তাহলেও বৃদ্ধ রাজি হবে না। তার সমস্ত জীবনের সঙ্গে বইটার যোগাযোগ এত প্রত্যক্ষ যে কোনো তর্ক বিতর্কে মন টলবে না। তার চেয়ে বরং নকল করার অনুমতি চাওয়া ভালো। ততক্ষণে আমাদের মধ্যে বেশ দোস্তির ভাব হয়ে গেছে। বসে বসে চা খেতে খেতে এটা সেটার গল্প করছি প্রসন্ন চিত্তে। বিষয়টা আবার তোলার একটা শুভ মুহূর্ত বেছে নিলাম। ভেলমুরাত আগা, কি, আপনার কাছে একটা একান্ত অনুরোধ আছে। কি অনুরোধ? যদি আপনি বইটা... ওহ, আবার! 2 হাত দাড়িতে বুলিয়ে হেসে বাধা দিল বৃদ্ধ। এবার আর রেগে ফেটে পড়ল না, আমার কথার গুরুত্ব আরোপ করল না। বইটাতে আমার এত আগ্রহ দেখে বরং খুশি হলো বৃদ্ধ। তার গমগমে জোর হাসিতে স্ত্রীর ঘুম ভেঙে গেল। সে ইতিমধ্যে আগুনের অন্য ধারে আশ্রয় নিয়েছিল। জিজ্ঞাসু দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে
আশ্বস্ত হয়ে আবার মাথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ল কম্বলে। না হে দোস্ত ও মেহেরবান, বইটা পাবে না। যারা এসব বইয়ের মূল্য জানে না তারাই বাঁচে। আবার তোমায় বলি, দুনিয়াতে এমন কয়েকটা জিনিস আছে যা কোনো দামে কেনা যায় না। কিন্তু আপনাকে তো বইটা বেচেছিল একজন, বেচে তার লাভ হয়নি। নিজের দৌলতে গর্বিত বৃদ্ধ শিশুর মতো হাসিতে আবার অট্টহাসি হাসল। ঠিক বলেছেন ভেলমুরাত আগা, কয়েকটা জিনিস কেনার বাইরে। কিন্তু যাকে বিশ্বাস করেন তাকে ধার দেওয়া তো যায় 1 মাসের সমরে। আমি চাইলাম বৃদ্ধ বুঝুক যে খালি হাতে তার কাছ থেকে যাব না। কথা চলল বেশ সিরিয়াস ভাবে, পরস্পরকে বেশ ভালো করে চিনি তখন। শেষ পর্যন্ত আমার উপর করুণা হলো বৃদ্ধের। সে বলল, শোনো হে ছোকরা, বইটা যদি তোমার এতই ভালো লেগে থাকে তাহলে এখানে বসে নকল করে নাও। এ কথার পর দুজনেই চুপ হয়ে গেলাম। তাঁবুর বাইরে সেই স্তব্ধতা যা মরুভূমিতে আসে ঠিক সূর্যোদয়ের আগে। পায়ের কাছে ধিকে ধিকে অঙ্গার নিভে গেছে অনেকক্ষণ। ছাই পর্যন্ত ঠান্ডা হয়ে আসছে। আগুনের ওপাশে কম্বল মুড়ি দিয়ে ভেলমুরাত আগার স্ত্রী শান্তিতে নিদ্রারত। বুঝলাম, বলার আর কিছু নেই। ধন্যবাদ। কাল সকাল থেকে নকল করব। 2 সপ্তাহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভেলমুরাত আগার তাঁবুর আগুনের কাছে বসে মহামূল্য পুঁথিটা নকল করলাম। বেশিরভাগ সময়ে বৃদ্ধ আমার পাশে বসে থাকত। কখনো কখনো মন থেকে আবৃত্তি করে আমাকে লেখায় সাহায্য করত। অন্য সময় শুধু চুপ করে আমার কাজ দেখত। পড়তে শিখেছি বটে, কিন্তু মনে হচ্ছে কখনো লিখতে পারবো না। বড্ড দেরিতে আরম্ভ করেছি কিনা বারবার সে বলতো। তার স্ত্রী আমাদের দিত সবুজ চা আর চুরুক নামের মিষ্টি চাপাটি। মাঝে মাঝে উটের খুব কড়া ফেনি দুধ নিয়ে আসতো জগে করে। আমাদের খুব দোস্তি জমে গেল। আমি তো 2 সপ্তাহ বাড়ির লোকের মতো হয়ে গেলাম। যে কবিতাগুলো 40 বছর ভেলমুরাত আগা বাঁচিয়ে রাখে, সেগুলো একটি বিখ্যাত তুর্কমেন কবির রচনা। কবিতাগুলো নিয়ে এলাম আশখাবাদে। সারা তুর্কিমেনিয়ার গা থেকে সংগৃহীত আরও অনেক কবিতা। তাতে যোগ করেন পণ্ডিতেরা। শিগগিরই একটি বৃহৎ ও অতি মূল্যবান বই ছাপাখানা থেকে বেরোবে। উপরোক্ত কবিতাটির সমগ্র রচনার সংগ্রহ বেরোবার অপেক্ষায় আছি অধৈর্যভাবে। আমার ইচ্ছে বইটার 10 কপি নিয়ে তাড়াতাড়ি যাব আমার বৃদ্ধ বন্ধুর কাছে। সে বলবে, তাহলে দেখছি মিছিমিছি তুমি বইটা নকল করনি। ওটার প্রত্যেকটা কথা এক একটা মাদি উট আর তার একটা বাচ্চার সমান। আর আমার তরফ থেকে বৃদ্ধকে বলবো যে এখন বইটা পড়বে একজন লোকে নয়, 10 জনে। সমস্ত লোক পড়বে, তুর্কমেনিয়ার সমস্ত লোক। তারপর অন্যান্য ভাষায় অনুদিত হবার পর বইটা পড়া হবে মস্কোয় আর তাশখন্দে, ইউক্রেনে আর ককেশাসে। আমাদের জনগণের ক্লেশ ও সাহস, স্বাধীনতার প্রতি তাদের অনুরাগের ফলে সৃষ্ট তুর্কমেন সাহিত্যের অমূল্য ধন সমগ্র সোভিয়েত জনগণের, পৃথিবীর সমস্ত বিদগ্ধ মানুষের সম্পত্তি হবে। তখন হয়তো আরও প্রবল আগ্রহে, আরও গভীর বোধে ভেলমুরাত আগা বইটা আবার পড়বে। কে জানে থলের তলায় কত বছর নিরাপদে রাখা প্রাচীন পুঁথিটা হয়তো এমনিতে আমাকে দিয়ে দিতে চাইবে। অদ্ভুত পুঁথি, অদ্ভুত। কেননা এতে আছে সেই সব অনুপ্রাণিত কবিতা যা তুর্কমেন চিরায়ত সাহিত্যের বুনিয়াদ গড়ে। মাহতুম কুলির কবিতা। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।